বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রায় দুর্নীতির ৫ মামলা সহ ২৫টি মামলার একেবারে উজ্জ্বল সাক্ষী ছিলেন তিনি আদালত পাড়ায়। যেদিনই তাকে তোলা হতো বিএনপি চেয়ারপারসনকে বেগম খালেদা জিয়াকে, সেখানেই সাইদ আহমেদ খান সেখানেই তার খাতা কলম নিয়ে উপস্থিত হতেন, করতেন রিপোর্ট। দর্শক, তাই তাকেও আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত করার চেষ্টা করেছি। উনি এসেছেন, সায় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে প্রথমেই যে আলোচনা করতে চাই বেগম খালেদা জিয়াকে নিয়ে, প্রথমে যেতে চাই ডক্টর সাব্বির আহমেদ স্যারের কাছে। ডক্টর সাব্বির আহমেদ স্যার, যদি আমি এইভাবে বলি, গৃহবধূ থেকে রাজনীতি, ফার্স্ট লেডি থেকে দেশের প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং সেই সাথে বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিভাবে তিনি একজন গণতন্ত্রের নেত্রী হয়ে উঠলেন এবং সেই সাথে একজন আপসহীন নেত্রী হয়ে উঠবার জন্য তাকে আপনারা কীভাবে দেখেছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি বলে নিতে চাই যে আজকে আমি ঠিক ভোর ৬টায় খবরটা প্রথম পাই যে বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন। তো আমি তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি তার এই যে রাজনীতিতে একজন গৃহবধূ থেকে তার যে এই যে এই উত্তরণ বিষয়ে আমি আমার নিজের জায়গা থেকে দু একটি মূল্যায়ন উপস্থাপন করতে চাই। প্রথমত যে আমরা জানি যে মানে ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আরেক মানে বহুদলীয় গণতন্ত্রের যে দলটি, এই দলটির যাত্রা শুরু হয় ১৯৭৮ সালে এবং আমরা এই ৭৮ সাল থেকে ১৯৮১ সালে যখন জিয়া রহমান প্রেসিডেন্ট জিয়া মারা গেলেন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে, এই সময়ের মধ্যে দলটি কিন্তু মোটামুটি দাঁড়িয়ে যায় একটা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো যে বাংলাদেশের প্রথম যুগের যে রাজনীতির যে রূপকল্পটি ছিল, এটি মূলত ছিল বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক। দ্বিতীয় যে রূপকল্প যেটি জিয়া রহমান হাজির করলেন, সেটি হচ্ছে ঠিক বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকল্প। এই আদর্শটি মানুষ কিন্তু গ্রহণ করে, বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং গ্রহণ করার এই আদর্শের মাধ্যমে আসলে মানে এই রাজনৈতিক দলটি কিন্তু মানুষের কাছে মোটামুটি মানে বেশ গ্রহণযোগ্যতাই পেয়ে যায়। তারপরে তো আমরা সেই ইতিহাস তো জানি কম বেশি, যে প্রেসিডেন্ট জিয়া রহমান মারা গেলেন। মারা যাওয়ার পরে দলের একটা সংকটময় মুহূর্তে নেতৃত্বের একটা সংকট ছিল যে কে বিএনপির নেতৃত্বের হাল ধরবে। ঠিক সেই পর্যায়ে এসে সেই সময়ের বিচারপতি সাত্তার তিনিও সামনে থেকে বেগম খালেদা জিয়াকে দলের দায়িত্ব দায়িত্ব ভারে তাকে এগিয়ে নিয়ে আসলেন। সেই থেকে আসলে তার যাত্রা শুরু হলো। তো স্বাভাবিকভাবেই তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, তিনি তো ছিলেন গৃহবধূ, তার সেই রাজনৈতিক অভিজ্ঞতা তো তার ছিল না। কিন্তু না থাকলেও যখন তিনি দেখেছেন, জিয়া রহমানকে কাছে থেকে দেখেছেন। এইটার পাশাপাশি আমি মনে করি যে মিলিটারি যে সামরিক, যেহেতু একটা সামরিক পরিবারে তিনি ছিলেন, এখানে মিলিটারির কিছু ডিসিপ্লিনের ব্যাপার ছিল। অন্যদিকে ততদিনে তিনি যখন দায়িত্বটি পেয়েছেন, তখন কিন্তু দলের একটা রাজনৈতিক ভিত্তি দাঁড়িয়ে গেছে, তাই না? কিন্তু আমরা দেখব যে ক্রমান্বয়ে এই দলটি কিন্তু আস্তে আস্তে যে মানে বিএনপি সম্পর্কে আমাদের যে বক্তব্য, আমরা যেটা বলি যে এই দলটির যাত্রা শুরু হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে, কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখলাম খালেদা জিয়ার যে নেতৃত্ব, তার যে দৃঢ়তা এবং তার যে গণসংযোগ, জনগণের মধ্যে ছড়িয়ে পড়া এবং তার যে ত্যাগ, এই সব কিছু মিলে তার নেতৃত্বের যোগ্যতার মধ্য দিয়ে তিনি এই দলটিকে কিন্তু সেই জায়গা থেকে একেবারে পুরোপুরি একটা গণমানুষের দল হিসেবে পরিণত করলেন। এখন বিএনপি নিয়ে কিন্তু ওই কথা বলার আর কোনো সুযোগ আছে বলে অন্ততপক্ষে আমি মনে করি না। এটা এখন পুরোপুরি একটা গণমানুষের দলে পরিণত হয়েছে। এটা আরও পরিণত হয়েছে আপনার এই বিগত ১৫ বছরের যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে ত্যাগ বিএনপির নেতা কর্মীরা
দেখিয়েছে, এর মধ্যে দিয়ে কিন্তু আমি মনে করি যে এই ত্যাগের পেছনেও সাধারণ কর্মীদের কাছে বিএনপির রাজনীতির রোল মডেল বা ত্যাগের মডেল বা আইকন যেটাই আমরা বলি না কেন, সবই ছিল কিন্তু খালেদা জিয়া। কারণ এই সময়ের মধ্যে তো তারেক জিয়া ছিল না, তিনি দেশের বাইরে ছিলেন। সুতরাং খালেদা জিয়াই যে মানসিক, মানে বিএনপি নেতাকর্মীর মধ্যে যে একটা মানসিক দৃঢ়তা, এই দৃঢ়তা মানে প্রতিষ্ঠার মাধ্যমে তাদের মধ্যে যে একটা ঐক্য ধরে রাখা, এই কাজটা কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বের, খালেদা জিয়া যদি উনি কোনো কাজ করেননি ধরে নিলাম, কিন্তু তার উপস্থিতিটাই যথেষ্ট ছিল আমি যথেষ্ট মনে ছিল। করি। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবো। সাইদ আহমেদ খান, ৭৮ থেকে ৮১ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনা করবেন, গণমানুষের নেতা হয়ে তিনি উঠেছিলেন। তার অনুপস্থিতিতে ৮১ বা যখন খালেদা জিয়া বেগম খালেদার নেতৃত্ব নিলেন, এই ৮১ থেকে ৯০ পরে তো তিনি ৯১ তিনি প্রধানমন্ত্রী হলেন। আপনি কোন সময়টাকে আসলে বেশি ভালনারেবল মনে করেন, বা কোন সময়টাকে তিনি দৃঢ়তা ছিলেন বেশি, ৮১ থেকে ৯০ নাকি ২০০৮ থেকে ২৪, কোনটাকে কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। সারা দেশ আজ শোকে মুহ্যমান। একইভাবে আমি ব্যক্তিগতভাবেও আমি খুবই মর্মাহত যে এমন একটি দিনের আহ, আমাদেরকে কথা বলতে হবে তার এই মৃত্যু দিনেই। আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে আমার সুযোগ হয়েছে যে তিনি রাজনীতিতে প্রবেশ থেকে শুরু করে একদম আজকে শেষ দিন পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করার, এবং তিনি কী করে একজন গৃহবধূ থেকে এবং রাষ্ট্রনায়ক হয়ে উঠলেন আমাদের চোখের সামনেই। কারণ তার রাজনৈতিক জীবন ছিল মাত্র ৪৬ বছরের। ৪৬ বছরটা আমাদের সামনেই ঘটেছে। ওনার টোটাল জীবন নিয়ে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করবেন, অনেক কিছু বলবেন, কিন্তু আমি ওনাকে আবিষ্কার করেছি একটা ভিন্নভাবে, এবং একটা বলতে গেলে একটা আইসোলেটেড জায়গায়, যেখানে কোনো ক্যামেরা ঢোকে না, যেখানে কথা বলার সুযোগ নেই, এমন একটি জায়গায় আমি তাকে দেখেছি। আমি সেখানে দেখেছি যে একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ, বিচারের প্রতি কতটা মানে ল অ্যাবাইডিং একজন নেতা হিসেবে দেখেছি, এবং সেখানে তিনি কত দৃঢ়তার সাথে এগুলো মোকাবেলা করেছেন। আমি ওনাকে আবিষ্কার করেছি বিচারাঙ্গনে। ওনাকে যতবার কাঠগড়ায় তোলা হয়েছে, যতগুলো মিথ্যা অভিযোগে ওনাকে বিচারের কাঠগড়ায় তোলা হয়েছে, সেখানে তিনি কি আচরণ করেছেন, কি ধরনের কথা বলেছেন, আমি এই জিনিসগুলোই মূলত বেশি পর্যবেক্ষণ করেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা মানুষ জনসভায় তার জ্বালাময়ী ভাষণ দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধের মতো আবিষ্ট করতে পারেন, কিংবা কোনো রিটেন কোনো স্টেটমেন্ট দিয়ে তার অভিব্যক্তিটা প্রকাশ করতে পারেন, কিন্তু এই মানুষটা যে কাঠগড়ায় উঠেও কতটা দৃঢ় থাকতে পারেন এবং কত সাবলীলভাবে কথা বলতে পারেন, এবং কি করে আইন মানে একটা লফুলি কথাবার্তা, যে কথাগুলো আমাদেরকে অনেক পড়াশোনা করে তারপরে এই কথাগুলো বলতে হতো, কিন্তু উনি কিন্তু অনর্গল বলতে থাকতেন এবং এত চমৎকারভাবে বলতেন, মনে হচ্ছে খুব গোছালো। ওনার সামনে কোনো কাগজ ছিল না, কিছু ছিল না, বাট টোটাল ইতিহাস মুখস্থ ছিলেন ওনার। টোটাল ইতিহাসটা উনি সেই ৭১ থেকে ইভেন ৫২ থেকে উনি কী করে এই পরম্পরা, রাজনৈতিক পরম্পরায় আজকের এই গণতন্ত্রের এই পর্যায়ে উন্নীত হয়েছে, উনি কিন্তু অনর্গল এগুলো বলে যেতেন। আমার একটা স্মৃতি খুব মনে আসছে যে ওনাকে যে মামলাটায় সবচেয়ে বেশি মানে প্রথম সাজা দেওয়া হয়েছিল, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। এই মামলাটায় যেদিন ওনার চার্জ গঠন করা হয়, সেই দিন উনি একটা ৪০ মিনিটের একটা বক্তব্য দিয়েছিলেন, যেটা জাজ বারবারই ইন্টারফেয়ার করছিলেন যে আপনি সংক্ষিপ্ত করুন, কিন্তু তিনি কিন্তু বলেই যাচ্ছিলেন। তো সেই যে স্টেটমেন্টটা, সেটা কিছু কিছু মিডিয়ায় এসছে, আমরা যারা ভিতরে ছিলাম, যে আমরা অবাক বিস্ময়ে দেখেছিলাম উনি কি করে এই কথাগুলো বলছেন। মনে হচ্ছে যে কেউ ওনাকে মুখস্থ করে দিয়েছে বা শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। কিছুই না, উনি নিজে থেকেই বলছেন। তো ওই দিন আমরা দেখেছি যে তার যে পড়াশোনা, তার যে স্টাডি এবং পলিটিক্স নিয়ে, এবং এইটা যে একটা কি করে ওনাকে মানে একটা বিচারিক একটা নির্যাতনের মধ্য দিয়ে উনি জানতেন যে ওনাকে কিন্তু বিচারিক একটা টুলস ব্যবহার করেই ওনার উপর এই রাজনৈতিক নিপীড়নগুলো করা হচ্ছে, এবং টোটালি একটা পলিটিক্যাল কোশ্চেন। এখানে কোনো কারাপশনের কোনো বিষয় নয়, কারণ যেটা দিয়ে ওনাকে কনভিকশন দেওয়া হয়েছিল এটা হাস্যকর একটা বিষয় ছিল।
যেটা কোনো আইনের ধারায় পড়ে না, কোনো ইয়েতে পড়ে না। তো সেখানে দেখেছি কত দৃঢ়তার সাথে শান্তভাবে উনি কিন্তু সেটা মোকাবেলা করেছেন। তো আমি তার দৃঢ়তাটাকে সবচেয়ে বেশি মানে দেখি, এবং এই জায়গায় ওনাকে আমি আলাদা করতে চাই অন্যান্য নেতাদের কাছে। ওনার ব্যক্তিগত ইমোশন ছিল, আবেগ ছিল, ওনার মাতৃত্ব ছিল, সব কিছুই ছিল। তারপরে উনি যে একজন দেশের একজন রাষ্ট্রনায়ক হিসেবে আহ, কি করে মানে আইনি মোকাবেলা উনি করেছেন, হ্যাঁ, সেইটা আসলে ভিতরে যারা ছিল তারা আসলে বুঝতে বুঝতে পেরেছেন এবং তারাই দেখেছেন। এটা এটা দেশের মানুষ কিন্তু বর্ণনা দিয়ে বোঝানোর মতো না।